তুমি কেন চলে গেলে? তুমি ভীষণ ভীষণ বাজে। একটু কি ভালোবাসা যেত না? আমি কি এতটাই খারাপ? কি দোষ করেছি আমি? প্লিজ প্লিজ ফিরে এসো। আমি শুধু চেয়েছি তোমায়। কেন চলে গেলে তুমি? কেন? মেয়েটা বিছানাতে বসে বসে কাঁদছে আর একটা ছবি হাতে নিয়ে কথাগুলো নিজের মনেই বলে চলেছে। পরনে বিয়ের সাজ, আজকে মেয়েটার বিয়ে। মেয়েটা কে নিশ্চয় বুঝতে পেরেছেন, ও অনুরাধা। আজকে ওর বিয়ে, কিন্তু ভালোবাসে একজনকে আর বিয়ে করবে অন্যজনকে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। কি হচ্ছে বুঝতে পারছেন না? না তাহলে চলুন অতীত থেকে ঘুরে আসি একটু। অনুকে ভীষণ মিষ্টি দেখতে, খুব শান্ত, খুব একটা কথাবার্তা সে বলে না। কষ্ট হলেও মনের মধ্যে চেপে রেখে সব সময় হাসি মুখে ঘুরে বেড়ায়। তখন সবে অনুরাধা 18তে পা দিয়ে কলেজে ভর্তি হয়েছে। পড়াশোনাতে সে ভীষণ ভালো। নতুন জায়গা, প্রথম কলেজ, কাউকেই তো সে চেনে না, তাই ভীষণ সংকোচ হচ্ছিল প্রথমে। তারপর একটা মেয়ের সাথে পরিচয় হয়। আলাপ হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই দুজনের মধ্যে বেশ ভাব হয়ে বন্ধুত্ব হয়ে যায়। দুজনের সাবজেক্টও এক, দুজনেরই হিস্ট্রি অনার্স। প্রথম দিন তারা ক্লাসে গিয়ে বসে। তারপর একজন ক্লাসে ঢোকে, যাকে দেখে সারা ক্লাসের সবাই তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। Hi everyone, my name is Sumit Ganguly. I am your history teacher. অনুরাধা একবার মুখ তুলে টিচারের মুখ দেখতেই ওর মধ্যে একটা অদ্ভুত মুগ্ধতা কাজ করছে। গলার আওয়াজ শুনে মুখের দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করছে ওর। সবাইকে নিজের নাম জানতে চাইছেন। এরপর আসে অনুর পালা, কিন্তু অনুকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে তিনি বলেন, ও হ্যালো মিস, কোথায় হারিয়ে গেছেন? অনু একটু লজ্জায় পড়ে যায়। আমার নাম অনুরাধা মিত্র। বাহ, খুব মিষ্টি তো নামটা। দরজার আওয়াজে আবার অনুরাধা বাস্তবে ফিরে আসে। নিজের নামের প্রশংসা শুনে বড় ভালো লেগেছিল তার। আসলে পুরনো স্মৃতি তো, মনে করলেও বেশ ভালো লাগে, কিন্তু সেগুলো তো অতীত। হঠাৎ নিচ থেকে শোনা গেল বর এসেছে বলে সবাই চিৎকার করছে। এই বর এসেছে, বর এসেছে, এই তাড়াতাড়ি এসো, এখানে দেখো বর এসে গেছে। অনুকে নিচে নিয়ে যাওয়া হয়। এই তোর বরকে কিন্তু দারুণ দেখতে। তাচ্ছিল্য ভরা একটা হাসি দিয়ে নিজের একতরফা ভালোবাসাকে বলিদান দেওয়ার উদ্দেশ্যে অনুরাধা যাত্রা করে। বিয়ের সময় শুধু একবার নিজের স্বামীর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয় সে। সিঁদুর পরিয়ে বিয়ে সম্পূর্ণ হয়। নাকে সিঁদুর পরায় বড়রা পাশ থেকে বলেন, মেয়ে আমাদের স্বামী সোহাগী হবে। একদম ঠিক, তা যা বলেছিস। অনুর সেসব দিকে কোনো খেয়াল নেই, এমনকি নিজের বরের নামটা পর্যন্ত জানার ইচ্ছে হয়নি তার। কিরে, বরের নাম জানিস? কথা হয়েছে? অনু শুধু হালকা করে মাথা নাড়িয়ে না বলে। সে কি কথা, তোর বরের নামটাও জানিস না? উফ, আচ্ছা মেয়ে তুই, ছাড়, আমি বলে দিই। তোর বরের নাম হলো সৌরভ মুখার্জি। এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে অনুরাধা। তারপর সময় নিজের সময় ধরেই এগিয়ে গেছে। পেরিয়ে গেছে 2 মাস, কিন্তু উন্নতি হয়নি সম্পর্কের। না, সৌর কোনো প্রকার জোর ওর ওপর করেনি, ওকে যথেষ্ট সম্মান করে। সেদিন সৌর বলেছিল, রূপের নয়, মানুষের ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো, কোনোদিনও তাকে ভুলবে না। সম্পর্ক শুরুর পূর্বে বন্ধুত্বটা সব থেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক হয়, যেটা কোনোদিনও নষ্ট হয় না। এই কথাটা আজ ওর মনের কোথাও একটা দাগ কেটে আছে। অনু চেয়েছিল সম্পর্কটা শুরু করতে, কিন্তু সৌর হেসে বলেছিল,
নিজের মনের দ্বিধা যেদিন কাটিয়ে উঠতে পারবো, সম্পূর্ণরূপে তোমাকে ভালোবাসতে পারবো, সেদিন আমি নিজে আসবো। অনু চিৎকার করে বলে উঠেছিল, এমন কেন তুমি? সবকিছু সময়ের উপরে ছেড়ে দিলে হয় না, কিছু পদক্ষেপ নিজেদেরও নিতে হয়। সৌর হালকা হেসে ওর কপালে অধর ছুঁয়ে হালকা করে কানের কাছে মুখ নিয়ে বলেছিল, শুয়ে পড়ো। ব্যাস, তারপর ওর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল। বুঝতেই পারছেন, সম্পূর্ণরূপে এখনো নিজের মনকে অনুরাধা প্রস্তুত করতে পারেনি। হঠাৎ সৌর ঘরে ঢোকে। অনু বারান্দা থেকে ঘরে আসে। কি হয়েছে? মন খারাপ? হুম, তাহলে কি করতে পারি ম্যাডামের জন্য? সেটা তোমাকে ভাবতে হবে। কোথাও থেকে একটু ঘুরে আসি, যাবে? কোথায় যাবে? পাহাড় না সমুদ্র? দূর, তোমাদের খালি ওইসব। আমরা গ্রামে ঘুরতে যাব। গ্রামে? আচ্ছা অনু, তুমি তো আমার সাথে নতুন করে সবটা শুরু করতে চাও। হুম। প্রেম করবে আমার সাথে? গ্রাম দিয়ে এসে শুরুটা হোক। কি? আরে এত অবাক হচ্ছ কেন? প্রেম করবো দুজনে। গ্রামের মেঠো পথ দিয়ে তোমার হাত ধরে হাঁটবো, বৃষ্টির সাথে ভিজে যাব দুজনে। গঙ্গার ঘাটে আমার কাঁধে মাথা দিয়ে সারাদিনের ক্লান্তি দূর করবে। মাঝে মাঝে তোমার সাথে ঝগড়া করব। প্রেম করবে আমার সাথে? অনু তো ভীষণ অবাক। এভাবে কেউ কখনো কাউকে বলতে পারে ও ভাবতেই পারেনি। হঠাৎ ওর মনে সৌরর জন্য একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। আরে কোনো অঙ্ক করতে দিইনি, কাল সকালে বেরোবো, প্যাকিং করে নাও। আর টাইম নেই ভাবার। পেছন ঘুরতেই অনু বলে ওঠে, হুম, করবো দুজনে প্রেম। সৌর মুচকি হেসে বলে, কাল দিয়ে, এখন শুয়ে পড়ো। সৌরর কথা শুনে অনু হেসে ফেলে। সকালবেলা দুজনের যাত্রা শুরু হয়। দুজনেই ট্রেনে বসে আছে। সৌর পাশের এক বৃদ্ধ বৃদ্ধার সাথে খুব গল্প করছে। অনু ভাবছে, নতুন বিয়ে করে লোক বউয়ের সাথে গল্প করে, আর এ তো সম্পূর্ণ আলাদা। নিজের মধ্যে বিন্দু মাত্র অহংকার নেই, কেমন তাড়াতাড়ি সবার সাথে মিশে যাচ্ছে। পরের স্টেশনে দুজন নেমে যায়। এবার সৌর তাকায় অনুর দিকে। নিজের মধ্যে অহংকার রাখলে কারোর সাথে সহজে আমি মিশতে পারবো না। কি দরকার একটা লোক দেখানো, খোলসে আবদ্ধ করে নিজেকে? জীবনের সময় খুব অল্প, মন প্রাণ খুলে বাঁচো। একা একা একবার উপভোগ করে দেখো, তারপর আমাকে বলবে। তোমাকে নিজের জীবনের সমস্ত লড়াই একাই করতে হবে, বাকিরা শুধু প্রদর্শন করতে পারবে। তাই জীবনে কারোর জন্য ভরসা করো না। ফুল দিয়ে সাজানো ঘরে বসে আছে অনু। বিয়েটাও এমন একজনের সাথে হয়েছে যেখানে না আছে কোনো অনুভূতি আর না আছে ভালোবাসা। এসব ভাবনার মাঝেই হঠাৎ দরজা বন্ধ করার আওয়াজ আসে। দরজা বন্ধ করে সৌরকে এসে বলে, যাও ফ্রেশ হয়ে এসো। ও কোনো উত্তর না দিয়ে চুপচাপ ফ্রেশ হয়ে আসে। তারপর একটা কুর্তি আর প্লাজো পরে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। ততক্ষণে সৌর ফ্রেশ হয়ে গেছে। তোমার নাম কি? অনুরাধা মনে মনে বলে, যাকে বিয়ে করছে তার নাম জানে না। আমি না হয় বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু ইনি তো গিয়েছিলেন নাচতে নাচতে বিয়ে করতে। অনুরাধা। আমি কিন্তু এত বড় নাম ধরে রাখতে পারবো না। অনু বলে ডাকলে কি রাগ করবে? না, আপনি যা খুশি বলতে পারে। আচ্ছা, সেসব তো ঠিক আছে। আমাকে দেখে কি বেশি বয়স্ক বলে মনে হয় তোমার? অনু ভ্রু কুঁচকে বলে, কেন বলুন তো? তোমার মুখে আপনি শুনে এখানে লাগে নিজেকে বয়স্ক বয়স্ক ফিল হয়। না চাইতেও অনু সৌরর কথা শুনে হেসে ফেলে। তারপর বলল, কিন্তু প্লিজ
বন্ধু তো হতে পারি আমরা, তাহলে তো তুমি করে বলাই যায়। কি বলো, আপত্তি আছে? না, সেটা নয়। আচ্ছা, তুমি আমি বন্ধু, কিন্তু তোমার সম্পর্কে তো কিছুই জানি না। সৌর ওকে নিজের পাশে বসিয়ে বলল, বলো, কি কি জানতে চাও? তুমি কি কাজ করো? মেয়েদের সঙ্গে ফ্লার্ট? অনু মুখ ফুলিয়ে বলে ওঠে, ধুর, আমি মজা করছি না কিন্তু। আমি তো করছি তোমার সাথে। আচ্ছা, সরি, আমি সাইকিয়াট্রিস্ট। তোমাকে একটা কথা বলার আছে। নির্ভয় হয়ে বলো বৎস। আমি একজনকে ভালোবাসি। কথাটা শুনে কিন্তু সৌরর মুখের কোনো পরিবর্তন দেখা গেল না। সে হাসি মুখেই বলল, লাভ স্টোরিটা একটু শোনাবে অথমকে? সৌরর হাসি মুখ দেখে অনু একটু অবাক হলো বটে, তবে বলতে শুরু করলো, সুমিত গাঙ্গুলি, আমাদের কলেজের প্রফেসর। প্রথম দেখায় তার প্রতি আমার ভালো লাগা সৃষ্টি হয়। বেশ ভালোই যাচ্ছিল অনুর কলেজের দিনগুলো, কিন্তু সবসময় সুমেধের দিকে তাকিয়ে থাকতো দূর থেকে। মুখ ফুটে কোনোদিনও বলার সাহস হয়ে ওঠেনি ওর। পড়াশোনাতে অনুরাধা বরাবরই ভালো, এই জন্য সুমেধ ওর প্রশংসাও করত। নিজের প্রশংসা শুনে অনুরাধা খুব লজ্জা পেত, তবে কখন যে এই লজ্জা পাওয়াটাই ভালোবাসার রূপ নিল নিজেই বুঝতে পারেনি। কিন্তু সুমেধের সামনে কখনোই নিজের ভালোবাসা সে প্রকাশ করতে চায়নি। সব সময় দূরে দূরে থাকতো ওর থেকে, কিন্তু সুমেধের থেকে দূরে দূরে থাকতে থাকতে কখন যে কাছে চলে এলো বুঝতেও পারল না। একদিন ওর দিদিকে দেখতে আসে পাত্রের বাড়ির লোক। দিদিকে পছন্দও হয়ে যায়। দুর্ভাগ্য না সৌভাগ্য সেটা বলা যাবে না, ওটা সুমেধের দাদা। অনুরও সুযোগ হয় সুমেধকে আরো কাছ থেকে জানার জন্য। দুজনে আরো কাছাকাছি আসতে থাকে। অনুর কেন জানি মনে হতে থাকে যে সুমেধের মনে ওর জন্য কোথাও না কোথাও একটা ফিলিংস আছে, আর সেই থেকেই একটু অধিকারও চলে আসে। দেখতে দেখতে দিদির বিয়ের দিনও চলে আসে। বৌভাতের দিন রাতে সুমেধ একটু রেগেই ছিল। অনু ওকে কিছু একটা বলতে গেছিল। স্যার, আপনি এখানে? আমি আপনাকে সব জায়গায় খুঁজছি, চলুন না নিচে। তুমি নিচে যাও, আমি একটু একা থাকতে চাই। দূর, আপনাকে ছাড়া আমার ভালোই লাগবে না। সত্যি আমার ভালো লাগছে না, প্লিজ তুমি নিচে যাও। আপনি না গেলে আমি যাবই না। তোমাকে একটা কথা বললে কানে যায় না? কেন বুঝতে পারছো না তুমি? অনু ভয় পেয়ে বলে, আপনি এভাবে কেন কথা বলছেন? আমি কি বললাম আপনাকে? অনু চুপচাপ নিচে চলে যায় আর সুমেধের ঘরে একটা চিঠি রেখে আসে। আপনাকে প্রথম দেখেই একটা অনুভূতি তৈরি হয়েছিল। তারপর আপনার সাথে কথা বলা, কাছ থেকে আপনাকে জানার পর আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি। সামনে বলার সাহস পাইনি, তাই এই চিঠি। ঠিক তার 1 সপ্তাহ পর সুমেধ কোথাও একটা চলে যায়, কলেজও ছেড়ে দেয়। সবার সাথে যোগাযোগ রাখলেও অনুর সাথে এই 4 বছরে একবারও কোনো যোগাযোগ করেনি। এতক্ষণ অনু শোনাচ্ছিল গল্পটা সৌরকে। চিঠিতে কি এমন লিখেছিলে তুমি? বলবো একদিন। সব শুনে আমি একটা কথা বুঝতে পারলাম, তুমি কোনোদিনও ভালোবাসতেই পারোনি তাকে, কারণ তুমি মোহতে আটকে পড়েছিলে তার। দেখো, ভালোবাসা এতটা ঠুনকো নয় যে কারোর কাছে ভিক্ষা করতে হবে। এর গভীরতা মাপতে হয়। তুমি আগে ভালোবাসার গভীরতা কি সেটা তো বোঝো, তারপর তো সব হবে। যে নিজে থেকে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে চেও না অনু, তাকে তুমি কোনোদিনও পাবে না। ভালোবাসা থাকলে সে নিজে থেকে আসবে, না হলে এটা একতরফা হয়ে যাবে। ভোর হয়ে আসছে, একটু ঘুমিয়ে নাও, আমি সোফাতে চলে যাচ্ছি। অনুর উত্তরের অপেক্ষা না করেই চলে যায় সৌরভ।
দুপুর নাগাদ দুজনে সৌরদের গ্রামের বাড়ি এসে পৌঁছয়। অনু প্রথমবার গ্রামে এসেছে, তাই কোথাও না কোথাও ওর একটু অস্বস্তি হচ্ছে, আর সাথে আছে মনের মধ্যে চাপা ভয়। এখানে সৌরর দাদু দিদা থাকেন। অনু মনে মনে ভাবছে ওনারা কেমন হবেন। আমরা প্রথমবার গেলে আমাদের সবার মনে এরকম ধারণা আবির্ভূত হয়। বাড়ির সামনে পৌঁছে চিৎকার করতে থাকে সৌর, দাদু, ও দাদু, দরজাটা খোলো, আমরা এসেছি গো। একজন বৃদ্ধ এসে দরজা খুললেন। তার পিছু পিছু একজন বৃদ্ধা মহিলা আসেন। তিনি এসে সৌরর কানটা ধরে বলেন, এতদিন পর বুড়ো বুড়ির কথা মনে পড়লো হতচ্ছাড়া। আরে ডার্লিং, তোমাকে আমি কত ভালোবাসি বলো তো, তোমার কথা আবার মনে পড়বে না? থাক, আর শুকনো ভালোবাসা দেখাতে হবে না। ঠিক আছে, তোর বউকে একটু দেখি। বৃদ্ধা মহিলাটি অনুর কাছে এসে বলেন, কি মিষ্টি মুখখানা, আহা! এই হনুমানটার কপাল ভালো, এত মিষ্টি একটা বউ পেয়েছে। সৌর পাশ থেকে ফুট কাটে। হ্যাঁ, এখন তো নিজের নাতিকে চোখে পড়বে না, তাই না? বৃদ্ধা অনুকে জিজ্ঞেস করলো, তোর নাম কি রে? অনুরাধা। যেমন মিষ্টি দেখতে তেমন নামটাও মিষ্টি। ওই শোন, ওই হনুমানটার মতন তোর দিদা হই, তাই এত সংকোচ করবি না, যা লাগবে বলবি। অনু সারা রাস্তা ধরে ভেবে আসছিল ওনারা কেমন হবেন, কি বলবেন, আর এত সহজে ওকে যে আপন করে নেবেন ওনারা, সেটা অনু সত্যি ভাবেনি। ওরা অনেক দূর থেকে এসেছে, ওদের ভিতরে নিয়ে যাওয়াকে। চলো চলো তাড়াতাড়ি। সবাই ভিতরে চলে যায়। এরই মধ্যে গ্রামের সমস্ত লোকজন নতুন বউ দেখতে চলে আসে। অনুর প্রথমে একটু অসুবিধে হলেও দিম্মা সবকিছু সামলে নেয়। পরের দিন সকালে বাইরে বাচ্চাদের চিৎকারের আওয়াজ শুনে অনুর ঘুমটা ভেঙে যায়। একটা পাতলা চাদর জড়িয়ে বাইরে এসে দেখে সৌর গ্রামের বাচ্চাগুলোর সাথে খেলছে। এসব দেখে প্রথমে একটু অবাক হলেও ওকে দেখলে সত্যি মনে হচ্ছে ওই বাচ্চাগুলোর আর ওর বয়স একদম সমান। অনু ভাবছে, সৌর মানুষটা খুব সরল, যখন তখন সবার সাথে এমনভাবে মিশে যায় মনেই হবে না ওর সাথে ওদের প্রথম দেখা। এক অজানা আকর্ষণ কাজ করছে অনুর সৌরর প্রতি। কিন্তু কি হচ্ছে এগুলো? সত্যি কি আস্তে আস্তে অনু জড়িয়ে যাচ্ছে সৌরর মায়ায়? অনুকে দেখে সৌর ছুটে আসে। এই যে ম্যাডাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত কল্পনা করছেন? কিছু না। তা তুমি তো ভালোই খেলছিলে, হঠাৎ চলে এলে এখানে? আপনাকে দেখে এলাম। দেখেছেন নিজেকে? শহরে থেকে শরীরে চর্বি জমে গেছে। তুমি আমাকে মোটা বললে? দাঁড়াও, দিম্মাকে বলছি। তুমি আবার ওই হিটলারের কাছে যাবে? দেখছো না দাদুর কি অবস্থা হিটলারের জন্য? ধুর, চলো আমার সাথে। এটা কিন্তু ঠিক নয়। সৌর অনুর হাতের তালুর মধ্যে নিজের হাতটা চেপে ধরে এক ছুট দেয়, তারপর মাঠের শেষ সীমানাতে নিয়ে চলে যায় তাকে। এভাবে পাগলের মতো কেউ ছোটে? আমাদের বয়স থেমে থাকবে না, সেটা বাড়তেই থাকবে, কিন্তু আমাদের মন, ওঠার তো কখনো কখন ইচ্ছা করে একটু বাচ্চামো করতে। এখন তো গায়ে জোর আছে, কিন্তু কিছুদিন পর সেটাও থাকবে না, তাই একটু পাগলের মতো করতেই পারি। তাতে কোনো দোষ নেই। যে সময়টা তোমার কাছে আছে সেটাকে ব্যবহার করো। কারোর জন্য কোনোদিনও জীবন থেমে থাকে না। হঠাৎ অনু সৌরকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। সৌর একটু হালকা করে ওর পিঠে হাত রেখে বলে, কাঁদো, আরো আরো নিজের কষ্টগুলোকে বাইরে আসতে দাও। কিছুক্ষণ পরে অনু একটু শান্ত হয়ে সৌরর কাছ থেকে সরে আসে। আমার ভালোবাসা কি সত্যি নয়? শুধু কি মোহ, ভালোবাসা নয়? নিজেকে প্রশ্ন করো, চোখ বন্ধ করে তুমি একবার দেখো, তার মুখ কি তোমার চোখের সামনে আসছে? কার মুখ আসছে বলো? অনু চোখ বন্ধ করে।
সৌরর সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছে। সৌরর সাথে তার বিয়ে, তারপর বন্ধুত্ব, খুনসুটি, আরো কত মিষ্টি মধুর মুহূর্তগুলোর ছবি। চোখ খুলে এক পলক সৌরর দিকে তাকিয়ে এক দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে নিচে বসে সে কাঁদতে থাকে। আর নিজেকে প্রশ্ন করে, কেন কেন আমি সৌরর মুখ দেখলাম? স্যারের মুখটাই ভুলতে বসেছি আমি। কি হচ্ছে এগুলো? আমি কি সৌরকে ভালো? না না, এটা হতে পারে না। হঠাৎ দরজার উপরে আঘাতের শব্দে সে দরজা খুলে দেয়। খুলে দেখে সৌর। তুমি ওখান থেকে এভাবে ছুটে এলে, কি হয়েছে বলো না? আচ্ছা, ভালোবাসা কেমন সৌর? ভালোবাসা কি? সৌর হঠাৎ চমকে ওঠে এমন প্রশ্নে, কিন্তু পর মুহূর্তে নিজেকে গুছিয়ে একটু ধাতস্থ হয়ে বলতে শুরু করে, ভালোবাসা শুধু একটা শব্দ নয়, একটা অনুভূতির গভীর সমুদ্র। যে প্রবেশ করেছে সে আজ পর্যন্ত সেই অতল থেকে ফিরে আসতে পারেনি। কিন্তু কখন, কিভাবে, কার প্রতি আমাদের মনে দুর্বলতা তৈরি হয় কে বলতে পারে বলো? হয়তো তার খবর আমরা নিজেরাও জানি না। আমাদের মনের খবর রাখার জন্য ভগবান কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেন আমাদের জন্য। এবার বলি, ভালোবাসা কেমন হয়? ভালোবাসা দূর থেকেও হয়। যদি তুমি তাকে ভালোবাসো, তুমি তার সব সময় ভালো চাইবে, তাকে আটকে রাখবে না। সে যার সাথে সুখী, খুশি, তাকে তুমি দূর থেকে দেখেই ভালো থাকার চেষ্টা করবে। সে যদি তোমার হয়, নিজের থেকে আসবে। ভালোবাসা শরীর নয়, মন। মনকে জয় করলে শরীর এমনিতেই পাবে। এই জন্যই হয়তো বলে, মৃত্যুও ভালোবাসাকে হারাতে পারে না। অনেকে তার ভালোবাসার মানুষ চলে গেলে দ্বিতীয় কাউকে ভালোবেসে বিয়ে করে, আবার অনেকে তার স্মৃতি ধরে আঁকড়ে বেঁচে থাকে। যে যার মতন ভালোবাসে, বুঝলে? এবার নিচে এসো। অনু ওকে হঠাৎ জড়িয়ে ধরে। আমি মোহ কাটাতে পেরেছি সৌর। আমি আজকে থেকে নতুন করে শুরু করব। একদম পুরনোকে নিয়ে বাঁচবো না। সৌর একটা মলিন হাসি হেসে বলে, তোমাকে একটা কথা বলি অনু, আমার থেকে নিজেকে দূরে রাখো। যদি আমি কোনোদিন না থাকি, তাহলে তুমি একা যাতে এগোতে পারো। ভুল করেও আমাকে ভালোবেসে ফেলো না। পড়াশোনা করো, আবার তোমাকে নিজের পায়ে দাঁড়াতে আমি সাহায্য করব। বলে এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে যায়। সৌরর এই কথাটাই যেন অনুর মনকে কোনো এক অজানা ভয়ে ক্ষত বিক্ষত করে তোলে। সময়ের গতি নিজের নিয়মে এগিয়ে চলেছে। সৌর আর অনু গ্রাম থেকে ফিরে এসেছে 2 মাস অতিবাহিত হয়েছে। যে যার মতো ব্যস্ততার জীবনে ফিরে গেছে। দিনের পর দিন অনু সৌরর প্রতি দুর্বল হয়ে পড়ছে। বলা ভালো, খুব ভালোবেসে ফেলেছে। সৌর যে কেন ওর থেকে দূরে দূরে থাকে ও কিছুতেই বুঝতে পারে না। আজকে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে। অনু এক মনে বারান্দাতে দাঁড়িয়ে শিববৃষ্টি উপভোগ করছে। বাড়িতে কেউ নেই। মা, বাবা, সৌর সবাই মাসির বাড়ি গেছে। এত বৃষ্টিতে ফিরতে পারবে না। সৌরর মা বাবা এতটা আপন হয়ে গেছে এই কয়েক মাসে যে মনেই হয় না অনু ওনাদের নিজের মেয়ে নয়। নিজের মেয়ের মতোই ওনারা অনুকে ভালোবাসেন। ভাবনার মাঝে হঠাৎ কলিং বেলের শব্দ হয় নিচ থেকে। বোধহয় সৌর এসেছে এই ভেবে অনু দৌড়ে নিচে যায়। দরজা খুলে দেখে সৌর আধভেজা হয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। অনু তাড়াতাড়ি ওকে একটা টাওয়েল দেয়। হালকা করে মাথা মুছে ঘরে চলে যায় জামা বদলাতে। দুজনে খাওয়ার পর ঘরে পাশাপাশি বসে গল্প করছে। এটা রোজকার অভ্যাস। এ কি, তোমার মাথা তো ভিজে। দাঁড়াও, আমি মুছে দিচ্ছি। অনুর মাথা মুছে দিতে থাকে। হঠাৎ বাজ পড়ার শব্দে সৌরকে জড়িয়ে ধরে। সৌরকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। এই মুহূর্তে অনুর দৃষ্টি অন্য কিছুর আভাস পাচ্ছে। নিজেকে সংযম করে সে উঠে দাঁড়ায়। অনু আটকে দেয়। সৌর কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে। আমার থেকে সবসময় কেন নিজেকে দূরে রাখো?
আমাকে কি একটুও ভালোবাসা যায় না? এই দৃষ্টি সৌরর সব সংযম বাঁধ ভাঙার জন্য যথেষ্ট ছিল। নিজের সাথে জড়িয়ে ধরে প্রিয়তমাকে। হঠাৎ নজর পড়ে প্রিয়তমার তীর তীর করে কাঁপতে থাকা লাল আভাতে সজ্জিত অধরের দিকে। অপেক্ষা না করে সেই অধরে মিশিয়ে দেয় নিজের পুরো অধর জোড়া। মিশে যায় দুজন দুজনের সাথে। বাইরের বৃষ্টির গভীরতার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে দুটো অপরিণত নরনারী নিজেদের আদিম ভালোবাসার গভীরতা মাপতে ব্যস্ত। সমস্ত সংকোচ সংযম সব কিছু বাঁধ ভেঙে আপন করে নিতে চায় দুজন দুজনকে আজ। একটা ভালোবাসাপূর্ণ রাত কাটিয়ে সকালে ঘুম দিয়ে উঠে নিজের পাশের জায়গাটা ফাঁকা দেখে একটু অবাকই হয়। তারপর ধীর পায়ে ওয়াশরুমের দিকে যায় ফ্রেশ হতে। কিন্তু এসেও চারদিকে আকাঙ্ক্ষিত মানুষটির দেখা না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। ফোনটাও সুইচ অফ বলছে। গেলটা কোথায় সৌর? সময়ের কাঁটা নিজের গতিতে পেরিয়ে গেছে। কেটে গেছে 6টা বছর। অনু এখন একটা কলেজে অধ্যাপনা করছে। সেদিনের পর থেকে সৌরর আর কোনো খোঁজ সে পায়নি। শুধু একটা চিঠিতে লেখা ছিল, অনু, এই চিঠি যখন তুমি পড়বে হয়তো আমি তখন এখানে আর থাকবো না। তুমি হয়তো আমাকে ঘৃণাও করতে পারো চিঠিটা পড়ে, তাও বলবো ভালো থেকো। নিজের জীবনটা আমাকে ছাড়াই তোমাকে চলতে হবে অনু। তোমার সাথে আমার বিয়ে হয়েছিল শুধু তোমাকে সুস্থ করার জন্য। যতটা পেরেছি তোমার থেকে দূরে থাকতে চেষ্টা করেছি, কিন্তু তুমি তাও আমাকে ভালোবেসে ফেললে। কাল রাতের পর নিজের মধ্যে অপরাধ বোধ তৈরি হচ্ছিল। অনেক বড় ভুল করে ফেলেছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। নিজেকে আর ধরে রাখতে পারিনি তোমার থেকে। যাতে আর কোনো ভুল করে না ফেলি তার জন্য চললাম। আমি তোমাকে বলেছিলাম আমাকে ভালোবেসে ফেলো না, কিন্তু তুমি সেই ভুলটাই করে ফেললে। ক্ষমা করে দিও আমাকে, আর নিজের জীবনটা গুছিয়ে নিও। ব্যাস। এরপর সৌরকে সে অনেক খুঁজেছিল, কিন্তু পায়নি। আসলে যে নিজের থেকেই আমাদের জীবন থেকে হারিয়ে যায়, তাকে কি সত্যি খোঁজা উচিত? কি জানি। চলুন অনু কি করছে একটু দেখা যাক। রোজা, রোজা, কোথায় তুমি? স্কুল যেতে লেট হয়ে যাবে, নিচে এসো। চোখ ঘষতে ঘষতে একটা বছর 5-এর বাচ্চা নিচে আসে। ও মামা, কি হয়েছে? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এত চিৎকার করছো? স্কুলটা কে যাবে শুনি? তুমি চলে যাও। পাজি মেয়ে, তবে রে, যা আগে রেডি হয়ে আয়। রোজা মায়ের বকা খেয়ে চলে যায়। এবার বলি বাচ্চাটা কি। বাচ্চাটার নাম সৌরজা মুখার্জি। সেদিন চিঠির পাশে একটা ডিভোর্স পেপারও ছিল, সৌরর সাইন করা। সেটা তখন অনুরাগের মাথায় ছিঁড়ে ফেলে। কিন্তু 1 মাস পর জানতে পারে সৌর আর ওর ভালোবাসার চিহ্ন ওর মধ্যে বেড়ে উঠছে। কিন্তু সৌর তো নেই, তবে আইনত ও সৌর স্ত্রী। ও মন দিয়ে বিশ্বাস করে এখনো যে একদিন নিশ্চয়ই ও সৌরর মুখোমুখি হবে। সৌরর নাম দিয়েই বাচ্চার নাম সে রেখেছে। অনু রোজাকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখন অনুর নিজস্ব একটা ফ্ল্যাট আছে, সেখানে ও আর ওর মেয়ে থাকে। মাঝে সাঝে অবশ্য শ্বশুর বাড়ি যায়, তবে শ্বশুর শাশুড়ি ভীষণ দুঃখিত। অনুকে ওনারা ওনাদের সাথে থাকতেও বলেছিলেন, কিন্তু অনু রাজি হয়নি। ও আর কারোর ভরসাতে থাকতে চায় না, তাই কেউ আর ওকে বাধাও দেয়নি। আজকে অনু মূলত স্কুলে এসেছে রোজার শিক্ষকের সাথে দেখা করতে, তাই রোজাকে সঙ্গে নিয়ে সে টিচারের কাছে যায়। কিন্তু ওখানে গিয়ে এমন একজনের মুখোমুখি হতে হবে অনু কল্পনাও করতে পারেনি। দীর্ঘ 10টা বছর পর এভাবে এরকম পরিস্থিতিতে কোনোদিনও মুখোমুখি হতে হবে অনু কল্পনাও করতে পারেনি। সামনের মানুষটিরও প্রায় একই অবস্থা। অনু নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখল,
স্বাভাবিকভাবেই কথা বলল। সামনের মানুষটা আর কেউ নয়, সুমেধ। সুমেধ যথেষ্ট অবাক হয়েছে অনুকে এতটা স্বাভাবিক থাকতে দেখে। অনু কথাবার্তা শেষ করে স্কুলের বাইরে এসে গাড়ির সামনেও আসে। গাড়িতে ওঠার সময় একটা পরিচিত গলা শুনে থমকে দাঁড়িয়ে যায়। সেটার কেউ নয়, সুমেধ। অনু, বলুন। কেমন আছো? ভালো। কি করছো এখন অনু? ফার্স্ট, আমার নাম মিস অনুরাধা মুখার্জি। আমার কাছের মানুষরা আমাকে ওই নামে ডাকে। অপরিচিত কারোর থেকে এই নাম শুনতে আমি একদম রাজি নই। আমি কলেজে পড়াই। আপনি আমাকে মিসেস মুখার্জি বলে ডাকতে পারেন। অনুর কাট কাট জবাবে সুমেধ একটু থমকে যায়, নিজেকে সামলে বলে, তুমি নিজের জীবনে এগিয়ে গেছো দেখে ভালো লাগলো। আমার স্বামী আমার কাছে ভগবানের মতো। আমাকে শিখিয়েছে পুরনো কোনো তিক্ত স্মৃতি নিয়ে বেঁচে থাকা বোকামি। সময় কারোর জন্য থেমে থাকে না। সময়ের স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে হবে আমাদের, তবেই ভালো থাকা যাবে। আপনি কেমন আছেন? আগের অনুর সাথে এখনকার অনুর কোনো মিল পাচ্ছে না সুমেধ। এতটা পরিবর্তন কি করে সম্ভব? আছি কোনো রকম। আপনার স্ত্রী? বিয়ে করিনি আমি। যার জন্য তোমাকে ছেড়ে গেছিলাম সে আমাকে চিট করে চলে গেছে অনু। সরি মিসেস মুখার্জি। পুরনো কথা তুলে লাভ নেই। যা হবার ছিল সেটা হয়ে গেছে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাকে জীবনে এগিয়ে যাওয়ার সাহস যোগায় যেন উনি। আমি আজকে আসি। অপর ব্যক্তির উত্তরের অপেক্ষা না করেই অনু বেরিয়ে যায় গাড়ি করে। সুমেধ বুঝতে পারে যে কত মূল্যবান একটা জিনিস, একটা মূল্যবান সময় সে অবহেলা করেছে। অনু সৌর ছবির সামনে দাঁড়িয়ে বলছিল, কেন গেলে তুমি সৌর? এতদিন সমস্ত কিছু সহ্য করেছি। একা হাতে তোমার মেয়ের দায়িত্ব তুলে নিয়েছি। তোমার মা বাবার কথাও তোমার মনে পড়ছে না? যদি আমাকে ছেড়ে যাবে ঠিক করেছিলে, তাহলে আমাকে ভালোবাসতে কেন শেখাতে গেলে? তোমার মেয়ে তোমার কথা জিজ্ঞেস করলে কি উত্তর দেব আমি? আমি আর পারছি না। তুমি তুমি ভীষণ স্বার্থপর, ভীষণ। শুধু নিজের দিকটাই দেখলে। বেশ, আমি আর ভাববো না তোমার কথা। তোমাকে ছাড়াই আমি আর সৌরজা নিজের জীবন চালাবো। সৌরজা বড় হয়ে জানবে ওর বাবা স্বার্থপর, শুধু নিজের কথা ভেবে গেছে, ওর মাকে রেখে পালিয়ে গেছে। এত কঠিন কঠিন কথা বলছে অনু শুধু অভিমান থেকে। আসলে আমরা যাকে সব থেকে বেশি ভালোবাসি তার উপর অভিমান, অধিকার এগুলো তো আপনা আপনি জন্ম নেয় আমাদের অজান্তে। তার একটু আঘাতই পাহাড় সমান অভিমান সৃষ্টির জন্য যথেষ্ট। আজকে সুমেধকে দেখার পর হয়তো সৌরকে ভীষণ প্রয়োজন অনুর। রোজা পাশের ঘর থেকে ওর মায়ের কান্না শুনে ছুটে এসে ওর মাকে জড়িয়ে ধরে। কি হয়েছে? তুমি আবার এই ছবিটার সামনে দাঁড়িয়ে কাঁদছো? তোর পাপা এটা কেন যে চলে গেল? কি দোষ করেছিলাম বল আমি? পাপা না ছাই, আমার বন্ধুরা ছুটিতে তাদের বাবার সাথে ঘুরতে যায় আর আমি শুধু শুনে যাই, আর তুমি খালি খালি কাঁদো। আমার একদম ভাল লাগে না, খুব রাগ হয় পাপার ওপর। তোমার চোখের জল আমার ভাল লাগে না মাম্মাম, ভীষণ পচা ওই লোকটা। আর চাই না পাপা, আমি তোমাকে খুশি দেখতে চাই মাম্মাম, হ্যাপি দেখতে চাই তোমাকে। অনু তো নিজের বাচ্চা মেয়ের কথা শুনে। বাবা নামের মানুষটার অনুভূতিও রোজা এখনো বুঝতে পারেনি। সৌরর ছবির দিকে তাকিয়ে অনু মনে মনে বলে, দেখো, তোমার নিজের মেয়েরও তোমার ওপর রাগ তোমাকে না দেখে। এটা পরবর্তীতে ঘৃণাতে না পরিণত হয়, সেটাই আমার চিন্তা। তুমি তো আসবে না, আমাকেই ওর মা বাবা দুটোই হয়ে উঠতে হবে। তোমার পাপা তোমার কথা জানে না। তোমার জন্মের আগেই আমাদের ছেড়ে কোথায় একটা চলে গেছে। আচ্ছা, তুমি এই পচা লোকটার জন্য একদম কাঁদবে না। না, কাঁদবো না। আজকে থেকে আমি তোর মা বাবা দুটোই। খুশি?
রোজা জড়িয়ে ধরে অনুকে। বেশ কিছুদিন পরের কথা। অনু ভাবছিল রোজাকে একবার সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে। মেয়েটা একদম পড়াশোনা করছে না, যদি ডক্টর বুঝিয়ে কিছু পারে। অনেক সময় বাচ্চাদের মা বাবা একসাথে না থাকলেও একটা মানসিক চাপ পড়ে। হয়তো রোজার ক্ষেত্রেও সেরকম একটা সমস্যা হচ্ছে। এইটুকু বাচ্চা, তার ফিউচারে যাতে কোনো এফেক্ট না পড়ে, তাই এখন থেকেই ডক্টরের সাথে কনসাল্ট করা ভালো বলেই অনু মনে করে। কিন্তু চিন্তার বিষয়, ভালো ডক্টর পাবে কোথায়? পাশের বাড়ির এক মহিলা একজন ভালো ডক্টরের খোঁজ দিলেন। নতুন এসেছেন, বাট প্রোগ্রেস রিপোর্ট ভীষণ ভালো। অনু ঠিক করে ওনাকে দেখাবে রোজাকে। ওদের বাড়ির খুব কাছেই হসপিটাল, সেখানেই উনি বসেন। ও ফোন করে নাম লিখিয়ে দেন। বিকেলে দুজনেই যায় ডক্টরের কাছে। দুজনেই বাইরে বসে কিছুক্ষণ। মা? হ্যাঁ মা, বলো। ডক্টর কেন দেখাবো? আমার তো কিছু হয়নি। তোমার কিছু না হলে ডক্টরকে ফিস দেব না, কেমন? দেখি ডক্টর কি বলেন, তোমার কিছু হয়েছে কিনা। তাও ডক্টর দেখাতেই হবে? যদি প্যাক দিয়ে দেয়? কিছু হলেই তো ইঞ্জেকশন দেয় মা, না হলে কেন দেবে? তুমি একটু শান্ত হয়ে বসো। এক্সকিউজ মি। ইয়েস। বলছি, ডক্টরের নামটা যদি জানা যেত। এস মুখার্জি। থ্যাঙ্কস। নার্স চলে যায়। নামটা শুনে অনুর কেমন জানি একটা লাগতে থাকে। ইতিমধ্যেই ওদের ডাকা হয়। দরজার সামনে গিয়ে অনু বলে, ডক্টর আসবো? হ্যাঁ। ভিতরে গিয়ে ডক্টরের মুখ দেখে অনুর তো অবস্থা খারাপ। কি হলো? দাঁড়িয়ে কেন? বস। ঠিকই ধরেছেন। ডক্টর আর কেউ নয়, সৌর। সৌর অস্পষ্ট স্বরে বলে, অনু। হঠাৎ একটা বাচ্চার আওয়াজে খেয়াল আসে দুজনের। মাম্মাম। হ্যাঁ বলো। বসবে না? শোনা, বসছি তো। সৌর মনে মনে বলে, ও তাহলে নতুন করে শুরু করেছে আমার ডিভোর্সের পর। ভালো, আমার বাচ্চাও আছে। কি করে ভুলে গেলে তুমি আমাকে? একটু ভালোবাসতে পারলে না? ওরে গাধা, ওটা তোরই বাচ্চা। একে কেউ দুটো থাপ্পড় মেরে বোঝাতো। কি হয়েছে ম্যাডাম? অনু মনে মনে বলে, এমন ভান করছে যেন চিনতেও পারছে না। উফ। ডক্টর আঙ্কেল, দেখো তো আমার কিছু হয়েছে কিনা। মা আমাকে নিয়ে এসেছে। সৌর এবার বাচ্চাটার মুখের দিকে তাকায়। কেমন জানি মায়া ভরা চেহারা, কিন্তু কিছু একটা সাথে মিল পাচ্ছে, তবে কিসের সাথে সেটাই ঠিক ধরতে পারছে না। সৌর নিজেকে সামলে বলে, তোমার নাম কি? সৌরজা মুখার্জি। নামটা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কি নাম বললে? মাম্মাম, এই লোকটা কালা নাকি যে শুনতে পায় না? আমার নাম সৌরজা মুখার্জি, আর ডাক নাম রোজা। তোমার বাবার নাম কি? অনু ভাবলেশীন ভাবে বসে আছে। কিচ্ছু বলার ইচ্ছে নেই ওর এই মুহূর্তে। বাবার কথা শুনে রোজার মুখটা একটু কঠিন হয়ে যায়। বাবা কি জিনিস সেটা আমি জানি না ডক্টর আঙ্কেল। জন্ম থেকে কোনোদিন দেখিও নি, কিন্তু মাকে দেখি ওই পচা লোকটার ছবির সামনে দাঁড়িয়ে রোজ কাঁদবে। খুব রাগ ধরে আমার। সবার বাবাদের গল্প শুনি, খুব ভাল লাগে, কিন্তু নিজের বাবাকে দেখার উপায় তো নেই। সৌর পুরো নিশ্চুপ, শুধু অনুর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। অনু রোজার হাতটা ধরে বলে, তুমি বাড়ি চলো, আমি তোমাকে আরো ভালো ডক্টর দেখাবো। আর ডক্টর, আপনার ফিসটা বাইরে দিয়ে দেব। আসি। সৌর এতটাই হতবাক হয়ে গেছে যে আর কিছু বলার বা ওদের আটকানোর মতো ক্ষমতাটাই ওর মধ্যে নেই। যখন চলে গেল তখন ওর হুঁশ এলো। দৌড়ে গেল, কিন্তু ততক্ষণে ওরা বেরিয়ে গেছে।
বাড়ি ফিরে সোফাতে ধপ করে বসে পড়ে অনু। বহু কষ্টে নিজেকে সামলে বাড়ি অবধি এসেছে। সৌরকে এতটা কাছে দেখে মনে হচ্ছিল এক ছুটে যায় ওর কাছে, একবার শক্ত করে জড়িয়ে ধরি। হয়তো সেই অধিকার আমার নেই, নেই কেন বলছি, কোনোদিনও দেয়নি, আমাকে যোগ্য মনে করেনি হয়তো। দুজন থাকেন মোটে, সৌরর বাবা আর মা। এক মেয়ে ছিল, সে বিয়ে হয়ে বাপের বাড়িতে। আর ছেলের কথা তো আপনারা সবই জানেন। সৌজন্য মুখার্জির একটা বড় ওষুধের দোকান আছে। ওই দোকানের মাধ্যমেই দুই ছেলে মেয়েকে জীবনে প্রতিষ্ঠিত করেছেন। জীবনযাত্রা কঠিন ছিল, কিন্তু ওনার পাশে ছায়া হয়েছিলেন মধুজা মুখার্জি, সৌরর মা। তিনি একজন গৃহবধূ। দুজনেই মাটির মানুষ, ভীষণ ভালো। দুজনের ভালোবাসা এখনো আগের মতোই সুন্দর। অনুকে দুজনের কেউই বৌমা বলে কোনোদিন মনে করেনি, সব সময় নিজের আরেক সন্তান বলে মনে করেছেন। সকাল সকাল সৌজন্যবাবু আর মধুজা দেবী দুজনে বসে চা খাচ্ছিলেন, আর সৌজন্যবাবু খবরের কাগজ পড়ছিলেন। এটা আমাদের বাড়ির প্রায় সব বড়দেরই অভ্যেস, খবরের কাগজ পড়া আর তার সাথে চা। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ শুনে মধুজা দেবী দরজা খুলতে গেলেন। দরজা খুলে কিছুক্ষণ হতভম্বের মতো দরজার ওপরের ব্যক্তির দিকে তাকিয়ে থাকেন মধুজা দেবী। মুখ দিয়ে অস্পষ্টভাবে উচ্চারণ করেন, সৌর। আর এদিকে সৌজন্যবাবু স্ত্রীর দরজা খুলে আসতে এতক্ষণ দেরি হওয়ায় উনিও পিছন পিছন যান। কে এসেছে গো মধু? কথাটি বলে উনিও দরজার ওপরের মানুষটিকে দেখে একটু অবাক হয়ে গেলেন। তার পর মুহূর্তে নিজেকে গম্ভীর রেখে বললেন, তুমি হঠাৎ এখানে কি মনে করে এত বছর পর? ওপাশের ব্যক্তি যে আর কেউ নয় বরং সৌর, সেটা তো বুঝতেই পেরেছেন। বাবা, খবরদার আমাকে বাবা বলবে না। যখন ছেড়ে চলে গিয়েছিলে তখন এই বাবা নামের ব্যক্তির কথা মাথায় আসেনি তোমার? কেমন আছে, কি করছে, আদৌ আছে কিনা, এত বছর এগুলো মাথায় আসেনি। বাবা এরকম করে বলো না, আমি সত্যি অনুতপ্ত। আচ্ছা, তুমি এতদিন পর এই কথাটা বলতে এসেছো, তুমি অনুতপ্ত? লজ্জা করে না তোমার যে নিজের মা বাবা নিজের স্ত্রীকে ছেড়ে কাউকে কিছু না জানিয়ে চলে গিয়ে 6 বছর পর এসে অনুতপ্ত বলতে? বাবা, তোমার যা ইচ্ছা আমাকে বলো, হয়তো আমি এগুলো শোনারই যোগ্য, কিন্তু আমার তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জিজ্ঞেস করার আছে। ও, তুমি এত বছর পরও নিজের স্বার্থের জন্য এসেছো? বলো, কি জানতে চাও? মধুজা দেবী এতক্ষণ নীরব দর্শক হয়ে এদের দেখছিলেন। এবার উনি এগিয়ে গেলেন। আসলে বাবারা ছেলেদের উপরে বেশি কড়া হন। সবাই বলে বাবারা মেয়েদের বেশি ভালোবাসেন আর ছেলেদের কম। এটা মিথ্যে কথা। বাবা মা সব সন্তানদের একই ভালোবাসেন। বাবারা ছেলেদের কড়া হাতে শাসন করেন, কারণ ওনারা নিজেরাও ওই বয়স পেরিয়ে এসেছেন যে যার বাজে অভিজ্ঞতা যাতে সন্তানদের না পড়তে হয়। ওনারা যেই ভুল করেছেন ওনাদের সন্তান যাতে কোনো ভুল না করেন। আর মায়েরা একই মেয়েদের প্রতি, তাতেই সবার মনে হয় মায়েরা ছেলেদের বেশি ভালোবাসেন আর বাবারা মেয়েদের। আসলে সৌজন্যবাবুর সৌরর প্রতি বড় অভিমান হয়েছে। যে মানুষ আমাদেরকে ভালোবাসে তার আমাদের প্রতি অভিমানটা স্বাভাবিক। সৌর এতদিন তার বাবাকে ছেড়ে চলে যাওয়ায় ওর বাবারও অভিমান হয়, তাই এত কঠিন কঠিন কথা বলে দেয়। তুমি অনেক অপমান করেছো, এবার থামো দয়া করে। ছেলেটাকে বাড়ির ভেতর পর্যন্ত আসতে বলবে না? এখন আমার কয়েকটা কথায় অপমান হয়ে গেল,
এই স্বার্থপর ছেলে তোমার কাছে বেশি আপন আমার দিয়ে। ও যখন চলে গিয়েছিল অনুকে কত কথা শুনতে হয়েছে, সেগুলো কি ছিল? তোমার ছেলে পারবে সেগুলো ঠিক করতে? থাকো তোমরা, আমি চললাম। মধুজা দেবী সৌরর কাছে গেলেন। এ কেমন কথা? আগে ভেতরে আয়, তারপর সব কথা শুনবো। সৌর ভেতরে এসে বলতে শুরু করে, মা, আমি জানি তোমরা সবাই রেগে আছো আমার উপরে, সেটাই স্বাভাবিক। সত্যি আমি দোষী, তার জন্য আমি দুঃখিত। কি এমন ঘটেছিল যে তুই হঠাৎ সবাইকে ছেড়ে চলে গেলি? আমি ভুল কি করেছি মা, তুমিই বলো। না, কিন্তু তোর কথা কেউ বিশ্বাস করবে না এই মুহূর্তে। তোর বাবা তো একদমই নয়। উপায় কি তাহলে মা? অনুকে বাড়িতে ফিরিয়ে আন। তোদের একসাথে দেখে তোর বাবা রাগ করে থাকতেই পারবে না। মা, সৌরজের বাবাকে? কিরে, ওকে দেখেছিস ভালো করে? হ্যাঁ, ভালো করেই তো দেখলাম। বেশ মিষ্টি দেখতে। ওর মায়ের মতো নয়, তবে ভালোই দেখতে। বাবু, তুই এত ভালো করে দেখেছিস, কারোর সাথে মিল পেলি? না তো। উফ, নিজের চেহারাটা কতদিন আয়নায় দেখিসনি বলতো? উফ মা, আমি ওর বাবাকে সেটা জিজ্ঞাসা করেছিলাম। তুমি এখন কি সব বলছো? সৌজন্যবাবু এই সব কথাই শুনতে পেলেন। আসলে উনি পাশেই লুকিয়েছিলেন। ওই ছদ্ম রাগ বলতে পারেন। ছেলে বউ কি বলা বলি করছিল, ওটাই আড়ি পাচ্ছিলেন। এসব কথার মাঝে উনি বেরিয়ে এলেন গম্ভীর ভাব নিয়ে। সৌরকে উদ্দেশ্য করে বললেন, তোমার মাথায় বিন্দুমাত্র বুদ্ধি থাকলে তুমি তোমার মায়ের কথাটা বুঝতে পারতে। বাবা কি বলতে চাইছে মা? ওরে হতচ্ছাড়া, আমার একমাত্র নিজের ছেলের মেয়ে ও। তোমার নিজের ছেলের মেয়ে মানে? তোমার ছেলে আমি, তার মানে ও আমার মেয়ে? সৌরজা আমার মেয়ে? আমি ওর বাবা? মা, মা তুমি সত্যি বলছো? আমি 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 এখনো বিশ্বাস করতে পারছি না। ও আমার আর অনুর মেয়ে? কি বলছো মা? ও আমার আর অনুর মেয়ে? সৌরজা আমার মেয়ে? সৌর বসে হঠাৎ কেঁদে ফেলে। হয়তো প্রথম বাবা হওয়ার অনুভূতি সত্যি আলাদা। অনেকদিন আগেই হয়েছে, কিন্তু ও তো আর জানতো না। সৌরর মা গিয়ে ওর পিঠে হাত রাখে। যা না বাবা, তুই নিজের মেয়ে আর বউকে ফিরিয়ে আন। আমাদের ঘরের লক্ষ্মীকে। যাবো মা, ওরা ক্ষমা না করলেও আমি ওদের পায়ে ধরে হলেও ফিরিয়ে আনবো। ভগবান আমাকে এত বড় সুখ দিল, আর আমি পাগলের মতো সেটা অবহেলা করে পালিয়ে গেলাম। আর না, আমি এবার ওদেরকে ফিরিয়ে আনবই। মা, আমাকে তুমি আশীর্বাদ করো। করলাম বাবা, আশীর্বাদ করলাম। সৌর মধুজা দেবীকে প্রণাম করে বেরিয়ে গেল। ওর বাবাকে করলো না, কারণ ওর বাবা বলেন যে ওর মাকে করলেই মনে করবি স্বয়ং ভগবানকে প্রণাম করলি। অনু রাতে রান্না করছিল। আজকে বিরিয়ানি রান্না করছে, যেটা সৌরর খুব পছন্দের। এটাই ভাবছিল অনু একদিন বিরিয়ানি রান্না করেছিল। সৌর খেয়ে ভীষণ প্রশংসা করেছিল। ওর সেটা এখনো মনে আছে। বড় খারাপ লাগছিল অনুর সেই সব দিনের কথা ভেবে। সৌরজা হঠাৎ এসে বলে, ও মাম্মা, কি ভাবছো গো? মাংস তো পুড়ে যাবে। এ বাবা, আমি একদম খেয়াল করিনি। যাক, ঠিক আছে, পুড়ে যায়নি ভাগ্যিস। উফ, তুমিও না সারাদিন হিটলার টিচারের মতো শাসন করো। বাচ্চাদের কাল কিভাবে শাসন করবে সেটাই ভাবছিলে না? ওরে পাকামে, আমাকে তোর হিটলার মনে হয়? অনু রোজার কান ধরে বলল,
আর আমি যাদের পড়াই তারা কেউ বাচ্চা নয়, বুঝলেন? ও মাম্মা, আমার বাচ্চা কান ছিঁড়ে যাবে, ছাড়ো ছাড়ো। তখনই কলিং বেলের আওয়াজ পেয়ে অনু কানটা ছেড়ে দেয় রোজার। যা দেখ কে এলো। রোজা ছোট ছোট পা ফেলে দরজা খুলতে যেতে যেতে কানে হাত বোলাতে বোলাতে বলল, উফ, আমার কানটা লাল করে দিল হিটলার মা একটা। তুই কি বললি আবার? দাঁড়া, যাচ্ছি আমি। রোজা এক ছুটে দরজার কাছে পালালো। তাই দেখে অনু মুচকি এসে বলে, পুরো বাবার মতো হয়েছে। রোজা দরজা খুলতেই বলে ওঠে, আরে ডক্টর আঙ্কেল, আপনি এখানে? আমি কিন্তু আর প্যাক নেব না, আমার কিচ্ছু হয়নি। মাম্মা বললো না আপনাকে? আর এইদিকে রোজা বকবক করে যাচ্ছে, আর সৌর নিজের মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করছে। তার কথা বলা, তার আঙুল নাড়ানো, আর মনে মনে ভাবছে, ইস, একবার যদি ছুঁয়ে দেখতে পারতো। রোজা কারোর সাথে কথা বলছে শুনতে পেয়ে অনু রান্নাঘর দিয়ে বেরিয়ে আসতে আসতে বলতে থাকে, কে এসেছে রোজা? তুমি কার সাথে কথা বলছো? মাম্মা দেখো কে এসেছে। অনু গম্ভীর স্বরে বলল, আপনি এখানে? ভেতরে আসতে বলবে না, বাইরে দাঁড় করিয়ে রাখবে। আসুন ভিতরে। রোজা, তুমি ঘরে যাও। রোজা নিজের মায়ের গম্ভীরতা দেখে কোনো কথা না বলেই ভিতরে চলে যায়। ওকে ভেতরে যেতে বললে কেন? আপনার এত জানার দরকার নেই। কি কারণে এসেছেন সেটা বলুন। মুখে কথা বললেও মনে মনে ইচ্ছা করছে একবার গিয়ে শক্ত করে জড়িয়ে ধরতে। আমার অনেক কিছু বলার আছে। বলুন কি কথা? মা বাবার থেকে সমস্ত কিছু জানতে পেরেছি আমি। আপনি কার থেকে শুনেছেন সেটা জেনে আমি কি করব বলুন তো? তুমি তুমি এত কঠোরভাবে কেন কথা বলছো? কঠোর? আমি? যখন একজন মেয়েকে তার স্বামী ছেড়ে চলে যায় না, তাকে যে কত কিছু সহ্য করতে হয় সেটা আপনি কি করে বুঝবেন? সমাজ সব সময় একটা মেয়েকেই দোষী করে, আঙুলটা প্রথমে তার দিকেই তাক করে। তারপরও সমাজের সাথে লড়াই করে একটা মেয়ে নিজের সন্তানকে বড় করার সময় সর্বপ্রথম বাবার পরিচয় চাই কেন? একটা মা 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে, সে কি তার নিজের পরিচয় তার সন্তানকে বড় করতে পারবে না? মুখেই বলে উন্নত হয়েছে সমাজ, কিন্তু এখনো মেয়েদেরই দোষ দেখা হয়। তাই আমার মেয়েকে বড় করার জন্য আর এই সমাজের সাথে লড়াই করার জন্য একটু তো কঠোর হতেই হয়েছে আমাকে। আমি জানি আমি হয়তো ক্ষমার অযোগ্য, তাও বলছি আমাকে একটা সুযোগ দাও। একটা কাঁচের গ্লাস আপনার হাত লেগে ভেঙে যাওয়ার পর আপনি তার থেকে সুযোগ চাইলে বা ক্ষমা চাইলে সে কি আগের অবস্থায় ফিরে আসবে? তেমনি আমি আপনাকে ক্ষমা করলে আগের দিনগুলো কি ফিরে আসবে? আর আপনি কি জন্য ক্ষমা চাইছেন বলুন তো? দোষ তো আপনার নয়, সব দোষ আমার ভাগ্যের। কপালেই নেই, আর কি করা যাবে? প্লিজ একটা সুযোগ কি দেওয়া যায় না আমাকে? জানি সবটা হয়তো ঠিক করতে পারবো না, হয়তো তোমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, সেগুলো হয়তো ঠিক করতে পারবো না, কিন্তু আমি কথা দিতে পারি আর কেউ তোমাকে কোনোদিনও অপমান করতে পারবে না। জীবনের শেষ দিন পর্যন্ত তোমার হাত না ছাড়ার প্রতিজ্ঞা করছি। কোনো সমস্যা হলে হাতে হাত রেখে সেটা আমরা একসাথে মোকাবিলা করব, একে অপরকে কখনো একা রেখে যাব না। আমি তোকে কথা দিচ্ছি, একটা শেষ সুযোগ দেবে আমাকে। অনু আর কতই বা কঠোর হবে? যতই হোক ভালো তো বাসে মানুষটাকে। তাও নিজের গাম্ভীর্য বজায় রেখে বলল, সিনেমার মতো ডায়লগ মারছো? ভাবছো এইভাবে বললে আমার মন গলে যাবে? তোমার ইচ্ছা না করলে আমাকে ক্ষমা করতে হবে না, কিন্তু আমি তোমাকে কি কারণে ছেড়ে চলে গেছিলাম সেটা তো শুনবে। বলো। আমাদের বিয়ে কি কারণে হয়েছিল জানো? যাতে আমি তোমাকে সুস্থ করে তুলি। তাই তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে দিয়েছিলেন, আর আমি ওনাকে কথা দিয়েছিলাম যে তোমাকে আমি সুস্থ করে তুলব, কিন্তু তুমি 3 দিন আমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলে। এতে তুমি না সুমিতের মোহ কাটিয়ে উঠতে পারতে, না ভালোবাসার আসল অর্থ বুঝতে। দূরত্ব ভালোবাসার গভীরতা বাড়ায়।
তোমাকে আমি সুস্থ করেছি, তার তরুণ আমি একজন সাকসেসফুল ডক্টর। কিন্তু আমি না পেরেছি একজন ভালো স্বামী হতে আর না একজন ভালো বাবা। তাই সব কিছু থেকে ব্যর্থ হয়েছি আমি। আমার বাচ্চাটা তার জন্ম থেকে তার বাবাকে কাছে পেল না। সে থাকা সত্ত্বেও কষ্ট তো সব থেকে বেশি আমি পেয়েছি। মানসিকভাবে সবকিছু ত্যাগ করতে হয়েছে আমাকে, আমার বাবা মা সন্তান, কেবলমাত্র তোমার জন্য, শুধু তোমার বাবাকে দেওয়া কথা রাখার জন্য। অনু কেঁদে ফেলে। কেন কেন এত কষ্ট করলে আমার মতো একজনের জন্য? শুধু কি বাবাকে দেওয়া কথা রাখার জন্য, আর কিচ্ছু নয়? না অনু, তোমার বাবাকে দেওয়া কথার জন্য নয়, আমার ভালোবাসার জন্য। মেডিকেল ক্যাম্পে দেখা নিষ্পাপ বাচ্চা বাচ্চা মুখ, তার মুখে এত মায়া যে আমি তাকে ভালোই বেশি ফেলেছিলাম 4 বছর ধরে। তোমার বাবাকে আমি সেসব কথা জানাই নিজের পায়ে দাঁড়ানোর পর, কিন্তু তোমার বাবা তোমার বিষয়ে আমাকে এসব বলে। কি করতাম নিজের ভালোবাসাকে সুস্থ না করে, বলতে পারো তুমি? এসব শুনে অনু দুপা পিছিয়ে যায়। কি শুনলো এসব? সে কলেজের সময় থেকে সৌরকে 4 বছর ধরে ভালোবাসে। এক ছুটে অনু সৌরকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ে। হয়তো এতদিন এই ভরসার আশাতেই ছিল। অনু সৌরকে মারতে মারতে বলে, কেন কেন বলনি আগে তুমি আমাকে ভালোবাসো? সৌরকে জড়িয়ে ধরে বলে, ওইটাতেই তো ভুল করেছি, তবে আর কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। তোমাকে তোমাকে ভীষণ ভালোবাসি আমি, ভীষণ ভালোবাসি। আর যেতেও দেব না, সারা জীবন বেঁধে রেখে দেব। ভালোবাসি তো। অনু আর সৌর নিজেদের মান অভিমান মিটিয়ে কিছুক্ষণ ভালোবাসার মুহূর্ত কাটায়। এরপর অনু সৌরকে সৌরজার কাছে পাঠায়। নিজের বাবার সম্পর্কে রোজার যে ভুল ধারণা আছে সেটাকে মেটাতেই হবে। রোজা আর বাকি বাচ্চাদের মতো নয়, বড়দের মতো কথাবার্তা বলে ছোট থেকেই। ছোট দেখে নিজের মাকে বাবার জন্য কাঁদতে দেখে বাচ্চার হৃদয়ে অনেক বড় একটা ক্ষত সৃষ্টি হয়েছে। অনু চায় ক্ষত সৃষ্টি যার জন্য হয়েছে সেই উপশম করুক। সৌর সাহস সঞ্চয় করে নিজের মেয়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। আসবো? রোজা পিছন ঘুরে তাকিয়ে বলে, আরে ডক্টর আঙ্কেল, তোমার আমার মায়ের সাথে কথা বলা শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু তোমার সাথে কথা আছে তো। আমার সাথে? কি কথা গো? তুমি আমার কথাগুলো মন দিয়ে শুনবে আগে, কেমন? বলো বলো, কি বলবে বলো। আমার নাম সৌর মুখার্জি, তোমার নাম সৌরজা মুখার্জি। দুজনের নাম আর সারনেম কত মিল দেখেছো? হ্যাঁ তো, তোমার নাম আর আমার নামে তো অনেক মিল আছে, কিন্তু কেন বলো তো? তোমার মা আর আমার মা মিলিয়ে রেখেছিল বুঝি? সৌর হালকা হেসে বলে, তোমাকে একটা জিনিস দেখাবো। কি দেখাবে? সৌর নিজের পকেট থেকে ফোন বের করে, তারপর একটা ছবি রোজার সামনে ধরে। রোজা ছবিটা দেখেই বলে ওঠে, এটা তো তুমি আর মাম্মাম, তোমাদের বিয়ে, তার মানে তুমি আমার বা। সৌরজা আর কিছু না বলে গম্ভীর হয়ে যায়। ঘরের বাইরে যেতে চায়, কিন্তু সৌর আটকে দেয়। সৌর ওকে কোলে নিয়ে বসায়, তারপর বলে, আমি জানি তোমার মা আমার ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদত। তুমি নিজের বন্ধুদের বাবার সাথে তাদের বন্ধুত্ব দেখে কষ্ট পেতে। আমাকে যখন তোমার প্রয়োজন ছিল তখন আমি ছিলাম না। কিন্তু দেখো মা, সবার বাবা তো সবসময় সবাইকে সময় দিতে পারে না। অনেক সময় দূরে দূরে কাজে থাকতে হয় পরিবারকে ছেড়ে। সবসময় নিজের দিক দেখলে হবে? আমার তো অনেক কষ্ট হয়েছে তোমাদেরকে ছেড়ে থাকতে, নিজের মা বাবা, তোমাকে, তোমার মাকে ছেড়ে থাকতে। রোজা কেঁদে ওর বাবাকে জড়িয়ে ধরে। কেন চলে গেছিলে বাবাই আমাকে আর মাম্মামকে ছেড়ে? নিজের মেয়ের মুখে প্রথম বাবা ডাক শোনার অদ্ভুত আনন্দের অনুভূতি বর্ণনা করার মতো নয়। আজ সৌরর চোখ দিয়েও এক ফোঁটা জল গড়িয়ে পড়ে।
সব কান্না দুঃখের নয়, কিছু কান্না আনন্দের হয়, প্রাপ্তির হয়, যেমন সৌরর বাবা হওয়ার প্রাপ্তি। আর তো যাবো না, কোনোদিনও যাবো না। এইবারের মতন আমাকে ক্ষমা করে দাও। জানো বাবাই, আমি ভেবেছি তুমি আমার ওপর রাগ করে চলে গেছিলে। না বাবু, তোমার ওপরে কেন রাগ করবো বলো তো? তোমার বাবাই তো পচা, তোমাদেরকে এত কষ্ট দিয়েছে। ক্ষমা করে দাও মা, তোমার এই বাবাইকে। না বাবাই না, তুমি আমার কাছে চলে এসেছো, আমি তাতেই এত খুশি। আর দেব না তোমাকে যেতে। বাবা মেয়ের এই ভালোবাসার মুহূর্ত চিরস্মরণীয় করতে অনু লুকিয়ে একটা ছবি তুলে নেয়। হয়তো এরকমই একটা মুহূর্তের প্রতীক্ষায় অনেক দিন ছিল অনু। তাই এই অমূল্য ছবিটা স্মৃতির মণিকোঠায় শুধু বন্দি না করে ক্যামেরাতেই বন্দি করে নিল। সৌর, অনু আর রোজাকে নিয়ে ফিরে যায় মুখার্জি বাড়িতে। অনুর ফেলে আসা সংসার আজ অনু সব ফেরত পেতে যাচ্ছে। হারানো জিনিস ফিরে পেতে অনেককে অনেক কষ্ট করতে হয়, আর বেশিরভাগ ক্ষেত্রেই যেটা একবার হারিয়ে যায় তাকে আর ফিরে পাওয়া যায় না। সবটা তো ভালোই চলছিল। অনু, সৌর আর রোজাকে নিয়ে সৌরর মা বরণ করে ঘরে তুলল। 2 লক্ষ্মী ফিরে এসেছে তার ঘরে। সৌরর বাবাও সৌরকে ক্ষমা করে দিল। কিন্তু এত সব ভালোর মধ্যে যে খারাপ কিছু আসবে সেটা হয়তো কেউ ভাবতে পারেনি। সৌর একটা ছবিতে মালা পরাচ্ছিল, তখনই পিছন থেকে একটা পরিচিত আওয়াজ, দাদু ভাই। একটা বছর 18 বালিকার ডাকে সৌর পিছনে ঘুরে তাকায়, বলে, ঋদ্ধিমা, দিদি ভাই কখন এলি? আজকেও বুঝতে পারলাম না, দেখলি? উফ দাদু ভাই, তোমার কাছে তোমার আর ঠামের গল্প শুনবো বলে তাড়াতাড়ি চলে এলাম। এবার শুরু করো দেখি, আমি একদম রেডি হয়ে এসেছি। পাগলি একটা, বস আগে, তারপর বলছি। ঋদ্ধিমা বসে পড়ে গল্প শোনার আশায়। তারপর সৌরভ বলতে শুরু করে, আমরা 3 জন সমস্ত মান অভিমান মিটিয়ে বেশ ভালোভাবেই সুখে শান্তিতে ছিলাম, জানিস। কিন্তু সুখের সময় পুরী এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটবে যা আমাদের জীবন একেবারে ধ্বংস করে দেবে, তা আমরা বুঝতেই পারিনি। ঋদ্ধিমা আগ্রহ নিয়ে বলল, তারপরে কি হয়েছিল দাদু ভাই? সৌর আবার বলতে শুরু করলো, একদিন তোর ঠাম্মি কলেজ থেকে বাড়ি ফিরছিল। সেদিন ফিরতে একটু রাত হয়েছিল। এরকম প্রায় দিনই হতো। সেদিনও আমিও তোর মা বসে অপেক্ষা করছিলাম। হঠাৎ আমাদের ফোনে পুলিশের ফোন আসলো। তারপর উনি বললেন। এই কথাটা বলতে সৌরর গলা যেন কেঁপে উঠল সামান্য। আমার স্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছে। সামনে থেকে একটা লরি এসে গাড়িটাকে পিষে চলে গেছে। গাড়ির ভেতরে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা নেই। অনেক চেষ্টা করেও তোর মায়ের কাছে তার মাকে আমি ফিরিয়ে আনতে ব্যর্থ রে। টাকা থেকেও মানুষের জীবন বাঁচানো যায় না। আমি সেদিন বুঝতে পেরেছিলাম, যেদিন আমার জীবনের মূল্যবান মানুষ আমাকে ছেড়ে চলে গেল, অথচ তাকে আমি বাঁচাতে পারলাম না। ঋদ্ধিমার মুখটাতেও বিষণ্ণতার ছাপ। তার আর কিছু বলার নেই। জানিস, অনেকে বলেছিল দ্বিতীয় একটা বিয়ে করতে, কিন্তু আমি তা পারিনি। কেন জানিস? ভালোবাসা বোধ হয় এরকমই। অনুর জায়গায় আমি অন্য কাউকে মেনে নিতে পারবো না। কারণ অনু, আমি শুধু চেয়েছি তোমায়। আমি যে আমার অনুকে কথা দিয়েছিলাম, তো তার জায়গা আমি কাউকে দেব না। তোর মাও তার মায়ের জায়গায় অন্য কাউকে মা হিসেবে বসাতে চায়নি। ঋদ্ধিমা আজকে একটা সত্যি ভালোবাসার উদাহরণ হিসেবে নিজের দাদুকে চিহ্নিত করে নিল। এরপর অনেকগুলো বছর কেটে গেছে। হ্যাঁ, অনু হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু সৌর অনুর স্মৃতি নিয়ে বেঁচে আছে, নিজের সন্তানকে বড় করেছে। আর সৌরজার মেয়ে ঋদ্ধিমা, যে গত 1 মাস ধরে নিজের দাদুর থেকে ঠাম্মিরা দাদুর গল্পগুলো শুনছিল, আজ সেই গল্প শেষ।
অনু জানো, ঋদ্ধি তো তোমাকে দেখেনি। আমি শুনিয়েছি তোমার আর আমার গল্পগুলো, ওর খুব ভালো লেগেছে। পাগলিটা বলছিল যে একটা বই ছাপাবে তোমাকে আর আমাকে নিয়ে। বইয়ের নাম কি দেবে জানো? আমি শুধু চেয়েছি তোমায়। সৌর অনুর ছবির দিকে তাকিয়ে রোজ এভাবেই প্রতিদিন গল্প করে। তাতে ওর মনে একটা শান্তি অনুভব হয়। অনু জানো তো, আমাদের জীবনের সুখের পাতাটা এত কম কেন ছিল? আবার যে তোমাকে বুড়ি হতে দেখা হলো না, সাদা চুলের মাঝে লাল সিঁদুরের সেই সৌন্দর্য ভরা চেহারা যে আমার দেখাই হলো না। আর আমার মেয়েটা তো তার মাকেই পেল না। তবে ওর শাশুড়ি ওকে মায়ের মতোই ভালোবাসে। মায়ের অভাব একটু হলেও পূর্ণ হয়েছে। সবাই তো কাউকে না কাউকে পেয়েছে, কিন্তু আমি যে তোমাকে ছাড়া অসম্পূর্ণ। অনু, তোমাকে ছেড়ে চলে গেছিলাম বলে এত বড় শাস্তি দিচ্ছ আমাকে? বলো না, কবে আসবে তুমি আমাকে নিতে? খুব অভিমান আমার উপর না তোমার? অনেকগুলো বছর তো হলো। এবার আমি যেতে চাই তোমার কাছে। এই জন্মের সমস্ত অপূর্ণতা পরের জন্ম যদি বলে কিছু থাকে, তাহলে সেগুলো আমি তোমার সাথে পূরণ করতে চাই, যেগুলো এই জন্মে আর সম্ভব নয়। রোজা সৌরর ঘরে আসে। বাবা, হ্যাঁ বল মা। খাবারটা রেখে গেলাম, খেয়ে নিও। আর খেয়ে কি হবে বল মা? তুমি এরম কেন করো বলো তো? মা কোন ছোটবেলায় চলে গেল, এখন তুমি ছাড়া আমার আর কে আছে বলো তো? তোর সংসার আছে, স্বামী সন্তান ভরা পরিবার, কেউ নেই। এসব কি কথা শুনি? এরকম বলতে নেই রে বা। সবাই কি চিরকাল থাকে বল? আমাকেও সময়ের নিয়মে চলে যেতেই হবে রে মা। বাবা, যা খেয়ে নেব, আর শাসন করতে হবে না। রোজা চলে যায়। রাতের নিকষ কালো অন্ধকারে পুরো শহর গভীর ঘুমে ডুবে আছে। মধ্যরাতে সৌরর চোখে আজ আর ঘুম নেই। হয়তো সে কারোর প্রতীক্ষায় আছে। হঠাৎ একটা ছায়া মূর্তিকে দেখা যায়। সৌরর মুখে উজ্জ্বলতার ছাপ স্পষ্ট। সে অস্পষ্ট স্বরে বলে, অনু, তুমি এতদিনে এসেছ? এতদিনে তোমার অভিমান ভাঙলো? নিতে এসেছ তুমি আমায়? অনু। ছায়ামূর্তির মুখেও একটা প্রশান্তির হাসি। সে সৌরর দিকে হাত বাড়িয়ে দেয়। পড়ে থাকে শুধু প্রাণহীন একটা নিষ্ক্রিয় শরীর। আজকে দুটি মন আবারও এক হয়ে গেল। স্মৃতির খাতায় লেখা থাকবে, আমি শুধু চেয়েছি তোমায়, সৌর আর অনুর কথা। সময়টা ভীষণ অল্প জানো তো বন্ধু। তাই কাউকে যদি ভালোবাসো না, তাকে সবটা উজাড় করে দাও। তোমার সর্বস্ব দিয়ে তাকে ভরিয়ে দাও তুমি। কেননা বাকিটা তো আবার সেই অপেক্ষা, তাকে নতুন করে নতুন রূপে ফিরে পাওয়ার এক দীর্ঘ অপেক্ষা। তাই না চাইনি তোমাকে ছাড়া কিছু, অভিমানিনি মরণে আনব যে পিছু। সুরে সুরে গানে গানে কত কথা আজ যেন লাগে রূপ কথা। আদরে জড়িয়ে নিও, সইছে না এ অন্ধকার। মিশিয়ে না চোখের তারায়, মুক্তি দাও তোমার ছোঁয়ায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়।
শুধু চেয়েছি তোমার